দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলবাজদের 20 ধাপ ভেঙে ফেলতে হবে। তাই না, বাংলাদেশে এখন একটা চেতনার বাণিজ্য শুরু হয়েছে। 71-এর চেতনা, 90-এর চেতনা, এখন 24-এর চেতনা। এই চেতনাদারী যাতে চেতনা বিক্রি করে নিজের আখের গুছাতে না পারে, এই চেতনার বাণিজ্য চিরতরে বন্ধ করে দিতে হবে। ভুয়া মুক্তিযোদ্ধা, 1 লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধা, 8,000 কোটি টাকা তারা আপনার এইভাবে বেতনের বাবদ তারা নিয়েছে। এই এমনকি মুক্তিযোদ্ধা মন্ত্রী, উনি একজন ভুয়া মুক্তিযোদ্ধা। আবার 90 চেতনা দিয়া কতগুলা গণতান্ত্রিক দল হয়েছে যারা গণতন্ত্রের কবর রচনা করেছে। আবার এখন 24-এর চেতনা দিয়া কতগুলা দল হয়েছে, কতগুলা দল এই আপনার ফেসিবাদের সাথে তলে তলে সম্পর্ক রাখছে। এ ব্যাপারে আমাদের হুঁশিয়ার হতে হবে। কোন চেতনার বাণিজ্য আমরা করতে দেব না। আর সন্ত্রাসীদের আনাগোনা, ক্ষুধার্ত শকুনের আনাগোনা সবল দেশের বাংলায় চলতে পারবে না। এবং আগামী নির্বাচন হবে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হবে। যদি আপনারা না দেন, আপনারা গণভোট দেন। গণভোটের মাধ্যমে জনগণ যদি না চায়, আমরা পিয়ার দাবি করব না। গণভোট দেবেন না আর পিয়ার পদ্ধতি নির্বাচন করবেন না, তাহলে কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ আপনারাই নষ্ট করবেন। দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য আপনারাই দায়ী থাকবেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই জাতীয় সেমিনারে এখন বক্তব্য রাখবেন খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, মঞ্চপ্রবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, দিন প্রজা আন্দোলনের কর্মীবৃন্দ, সুধীমণ্ডলী এবং সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবিতে এই সেমিনারে আয়োজন করেছি। এ পর্যায়ে বহু বক্তারা বলেছেন, আইনি ব্যাখ্যা করেছেন। আমি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করছি না, সময় অতি কম। আমাদের প্রথম কথা হচ্ছে 5ই আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে জুলাই ঘোষণা করা হয়েছে, এই জুলাই ঘোষণায় আমরা হতাশ। আমরা আশা করেছিলাম তার এই ঘোষণাপত্রে বাংলাদেশের প্রধান বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রধান পর্বগুলি উল্লেখিত হবে, কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। বিডিআর হত্যার কথা আসেনি, শাপলা চত্বরে গণহত্যার কথা আসেনি, 18 সালের কোটা বিরোধী আন্দোলনের কথা আসেনি। এমনিভাবে অনেক কিছুই 21-এর সেই মধ্যবিরোধী আন্দোলনে 21 জন বাইজে শাহাদাত বরণ করেছেন, তার কোনো উল্লেখ করা হয়নি। আমরা চাই অনতিবিলম্বে এই জুলাই ঘোষণাকে সংশোধিত করে আবার তাকে পেশ করা হোক। দ্বিতীয়টি হচ্ছে জুলাই সনদ। আপনারা জানেন, এই সনদ তৈরি করার জন্য কমিশন করা হয়েছে। কমিশন দলগুলোর সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে তারা বসেছে। পরবর্তী সময়ে প্রায় 23 দিন ব্যাপী দলগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে এবং আমরা অনেকগুলো বিষয় একমত হয়েছি। কিছু বিষয়ে ডিসেন্ট সহকারে একমত হয়েছে। এখন প্রশ্ন উঠছে, এই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে? দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, প্রধান উপদেষ্টা তার ঘোষণায় বলেছেন আগামীতে নির্বাচিত সরকার এসে তারা বাস্তবায়ন করবেন। আমরা এই আশ্বাসে বিশ্বাস রাখি না। এই দেশে 53 বছরে কোন সরকার তারা কথা রাখেনি।
আগামী সরকার রাখবেন এই ভরসা আমরা পাই না, জনগণ পায় না। আমরা চাই নির্বাচনের আগে এই সরকারের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করতে হবে। আমাদের বিজ্ঞ প্রবন্ধকার শিশির মনির দুটো প্রস্তাবনা করেছেন। তার প্রবন্ধের শেষ পর্যায়ে তিনি বলেছেন, হয় রাষ্ট্রপতির মাধ্যমে প্রেসিডেন্সিয়াল ঘোষণার মাধ্যমে এটা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে, আইনি ব্যবস্থা নিতে হবে, অথবা কোন ভোটের মাধ্যমে তাকে আইনি মর্যাদা প্রদান করতে হবে। আমি মনে করি এই মুহূর্তে গণভোট আয়োজন করা নিয়ে আবার অনেক সমস্যা তৈরি হবে। এই জন্য অনতিবিলম্বে রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমেই একে আইনি মর্যাদা প্রদান করতে হবে, এর কোন বিকল্প নাই। একে আইনি মর্যাদা প্রদান না করলে জুলাই বিপ্লবের যে শহীদ নেতা ছিলেন, যারা সৈনিক ছিলেন, আত্মদান করেছেন, রক্ত দিয়েছেন, হাজার হাজার মাস বঙ্গত্ববরণ করেছেন, তাদের প্রতি মর্যাদার প্রতি অসম্মান জ্ঞাপন করা হবে। তো তাই নয়, আমাদের জুলাই যোদ্ধারা যারা বেঁচে আছেন তাদেরকে সামনে হয়তোবা খোদা না করুন বলা যায় না, কোন গভর্নমেন্ট এসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেবেন, যা হতে দিতে পারি না, জাতি চায় না। আমরা চাই অনতিবিলম্বে রাষ্ট্রপতি ঘোষণার মাধ্যমেই একে কার্যকর করা হোক, আইনি ভিত্তি প্রদান করা হোক। আপনাদের সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই জাতীয় সেমিনারের আমরা একেবারে শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. বাংলাদেশ জামাতে ইসলামের উদ্যোগে আয়োজিত আজকের এই জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের যে উপায় এবং সে ব্যাপারে করণীয় সম্পর্কে আয়োজিত জাতীয় সেমিনারে সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক জাতীয় সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সমবেত জাতীয় নেতৃবৃন্দ, জামাত নেতৃবৃন্দ, বিদগ্ধ আলোচকবৃন্দ এবং বিজ্ঞ প্রবন্ধকার বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সহ সাংবাদিক বন্ধুগণ, সুধীবৃন্দ এবং দেশবাসী, আজকের এই প্রবন্ধ এবং আলোচকদের যে তথ্যপূর্ণ আলোচনা এবং আমাদের প্রবন্ধকার দেশের স্বাধীনতার পূর্ব থেকে পর্যন্ত সংক্ষিপ্ত হলেও কিছু ঐতিহাসিক উদাহরণ এবং আইনি সাংবিধানিক বিভিন্ন বিধি, প্রক্লেমেশন, অর্ডিন্যান্সের রেকর্ড উল্লেখ করে প্রমাণ করেছেন যে জুলাই ডিক্লারেশন যেটা করা হয়েছে তার শেষ অধ্যায়ে মাননীয় প্রধান উপদেষ্টা যে পড়লেন সেদিন মানিক মে এভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যে এটাকে আগামী নির্বাচনের পর 2 বছর পর সংবিধানের একটা তফসিলভুক্ত করা হবে। আমি মনে করি আজকের এই সেমিনার হচ্ছে প্রধান উপদেষ্টার এই জুলাই ঘোষণার এই কথা তীব্র প্রতিবাদ। জনগণ এটা মানে নাই। অসম্পূর্ণ জুলাই ঘোষণাকে সংশোধন করে এটাকে আইনি ভিত্তি প্রদানের
যত যুক্তি আজকে এখানে সেমিনার দেয়া হয়েছে সেটা মেনে নিতে হবে। প্রবন্ধকার চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, যদি আপনারা না পারেন, অক্ষম হন, তাহলে আমাদেরকে দায়িত্ব দেন, এই আইনের ভিত্তির ড্রাফট আমরা আপনাদেরকে সরবরাহ করব। সম্মানিত সুধীবৃন্দ, যারা বলেছেন, এখনো বলছেন, একটি দলের বড় বড় নেতারা, স্থায়ী কমিটির নেতারা বলছেন যে পার্লামেন্ট ছাড়া কি করে আইন তৈরি করা হবে। আজব ব্যাপার। আজকের প্রমাণদের তথ্য প্রমাণ সেই সব নেতাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ। আপনারা মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কথা বলেছেন। আইন, বিধান, সংবিধান, প্রক্লামেশন, অর্ডিন্যান্স, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্সের ভিত্তিতে যেটা 70 নির্বাচন হয়েছিল, সমস্ত বিধানের বিপক্ষে আপনি কথা বলে গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে কথা বলেছেন, এই প্রবন্ধে তা উল্লেখ করে আপনাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ করা হয়েছে। একটি বড় দলের স্থায়ী কমিটির আরেকজন সদস্য বলেছিলেন বেশ আগে, সংস্কার কমিশনে যত আইন আপনারা বানান, যত কিছু দেখেন, আমরা সংসদে গিয়ে সবকিছু মুছে দেব। কি বলেছেন বলেন? তার বিরুদ্ধে এই প্রবন্ধ হচ্ছে তীব্র প্রতিবাদ। শিক্ষা নেওয়া উচিত। আপনারা শুধু এটা মনে করবেন না যে আইন, কানুন, সংবিধান সবকিছু আপনাদের আলমারিতে আছে। এদেশের মানুষের কাছেও আইন, সংবিধান সম্পর্কে অভিজ্ঞ মানুষও আছে, রেকর্ডও আমাদের কাছে আছে। যদি আপনাদের আরো কোনো পাল্টা যুক্তি থাকে, সর্বদলীয় ভাবে দেশের সেরা বরেণ্য আইনজ্ঞদেরকে নিয়ে আপনারা একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করুন। সেখানে যুক্তি পেশ হোক, সারা দুনিয়াতে লাইভ টেলিকাস্ট হোক, দেশ এবং বিদেশ দেখুক যে আইনে ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে, আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে। দুনিয়ার মানুষকে সাক্ষী রেখে আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূসকে আমি এই আহ্বান জানাই। আপনি একদিন সর্বদলীয় বৈঠকে বলেছিলেন, আমরা নেতৃবৃন্দ তাহের ভাইয়ের নেতৃত্বে উপস্থিত ছিলাম, আপনি বলেছিলেন আমাদের ঐক্যমত্য কমিশনে আমরা চেষ্টা করব, কারা পক্ষে আছে, হ্যাঁ আছে কি না আছে, কারা রাজি কি রাজি না, জাতি জানবে, আমি ওয়েবসাইটে দিয়ে সেই ব্যবস্থা করব। সেই সাথে ধন্যবাদ জানিয়ে বলবো, আপনি জাতীয় বিতর্কের আয়োজন করুন সরকারের উদ্যোগে, সকল দল, আইনজ্ঞ বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ সেখানে অংশগ্রহণ করুক। দুনিয়াবাসী জানুক যে কাদের কথা ঠিক আর কাদের কথা শুধু দলের স্বার্থে আর ব্যক্তির সাথে, দেশের কোন স্বার্থ যেখানে নেই, দুনিয়াকে জানার সুযোগ দিন। সম্মানিত দেশবাসী, আজকে প্রমাণ হচ্ছে অধিকাংশ ভোটারের প্রতিনিধিত্ব করে যে সমস্ত রাজনৈতিক দল, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার, খেলাফত আন্দোলন, হেফাজত, মজলিস, তারপরে অন্য যত দল সংগঠন আছে, সকলেই বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি ছাড়া কখনো নিরপেক্ষ নির্বাচন হবে না। কিন্তু আপনাদের কি হয়েছে আমরা জানি না। গ্রামে বলে বাঙালিকে হাইকোর্ট দেখান। বড় দলের নেতারা বলছেন যে মানুষরা ইভিএম বোঝে না, তারা পিআরও বোঝে না। আরে বাবা, ইভিএম কি আর পিআর কি? ইভিএম তো একটা ইলেকট্রনিক ভোটিং মেশিনের নাম, আর পিআর হচ্ছে একটা ইলেকট্রাল সিস্টেমের নাম। ফলে এই কথা বলে আমাদেরকে, জাতিকে বিভ্রান্ত করতে পারবেন না। পিআর হলে কালো টাকা, মনোনয়ন বাণিজ্য, পেশি শক্তি, এগুলো করতে পারবে না যারা, তারা পিআরকে বাধা দিচ্ছে। একটা কোয়ালিটি রিচ পার্লামেন্ট হবে, প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হবে। পিআর পদ্ধতির পক্ষে এখন বাংলার অধিকাংশ জনগণ মত দিয়েছে। অনেকগুলো জরিপ বলছে 70 অথবা 78% লোক বলছে পিআর পদ্ধতি নির্বাচন হতে হবে। লোয়ার হাউস এবং আপার হাউস প্রস্তাবিত দুই হাউসেই আমরা পিআর এর নির্বাচন চাই। প্রিয় ভাইয়ের, আমার কথা শেষ করতে চাই এই কথা বলে, সব সংস্কার প্রস্তাব এর আইনি ভিত্তি দিয়ে আগামী নির্বাচন এই সরকারের অধীনে না হলে বাংলাদেশের ভাগ্যে এক মহা দুর্যোগ অপেক্ষা করছে। তাই সব দেশপ্রেমিক রাজনৈতিক দল, ইসলামী শক্তিকে আমি আহ্বান জানাবো, আমাদের প্রিয় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান একটি মানবিক নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরা বক্তৃতায় বলবো ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু যখন নিজের স্বার্থ আসবে তখন কথা উল্টে গিয়ে বলবে
দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। এই বাদ দেন, কম্প্রোমাইজ এবং স্যাক্রিফাইসের ভিত্তিতে আসুন জাতীয় ঐক্যে গড়ে তুলে জনগণের আশা আকাঙ্ক্ষা, এত রক্ত, এত ত্যাগ, এত চোখের পানি, মা হারা, সন্তান হারা, স্বামী হারা মানুষের কান্নার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গেলে পিয়ারের ভিত্তিতে আর এই সনদকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচনের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা আমরা পূরণ করি। একটি মানবিক, একটি নতুন বাংলাদেশের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করেছে জামাত ইসলাম। এই যে ডাক্তার তাহের ভাইয়ের নেতৃত্বে আমাদের ঐক্যমত্য কমিশনে জামাতের প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন। আমরা অনেক স্যাক্রিফাইস করেছি, আমাদের অনেক প্রস্তাবনা ছিল, সব দলের ঐক্যের স্বার্থে জামাত অনেক কিছু ছাড় দিয়ে হলেও আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি। তাহলে বড় বড় দলেরও দায়িত্ব আছে, আপনি স্যাক্রিফাইস করুন, কম্প্রোমাইজ করুন, জুলাইয়ের বিপ্লবের বড় আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে ঐতিহাসিক অবদান রাখুন, জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুন। আজকের এই জাতীয় সেমিনারে দেশবাসীর প্রতি, রাজনৈতিক দলের প্রতি সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, মঞ্চপ্রবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের এই জাতীয় সেমিনার জুলাই ঘোষণা, জুলাই সনদের আইনগত ভিত্তি এবং আমাদের করণীয় শীর্ষক এই সেমিনারে পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য, সংগ্রামী জননেতা জনাব সৈয়দ ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রাবন্ধিক, জাতীয় নেতৃবৃন্দ এবং শ্রদ্ধেয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবসময় বলি জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকাল যে কখন শেষ হবে এই জাতির ভাগ্যে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা একটা কথা ছোটবেলা থেকে শিখেছিলাম, যে যায় লঙ্কা সে হয় রাবণ। আমাদের জুলাই বিপ্লবের পর ত্যাগ এবং রক্তের যে বর্ণনা হচ্ছে আমি সে বর্ণনা দিতে চাই না। আমরা যা ভেবেছিলাম 54 বছরে নেতৃত্বের ব্যর্থতায় দেশ যে কঠিন পরিস্থিতির মাঝে পড়েছিল, জনগণের স্বতঃস্ফূর্ত ত্যাগ এবং আন্দোলনের মুখে তার শোচনীয় সমাপ্তি ঘটেছিল। একজন ব্যক্তির নেতৃত্বে একটি দল দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সেখান থেকে জনগণের আন্দোলনের ফসল হিসাবে, বিপ্লবের চেতনার রেজাল্টেন্ট হিসাবে যাদেরকে আস্থা রেখে এই জাতি ক্ষমতায় বসিয়েছিল, আমরা আশা করেছিলাম কমপক্ষে তারা একটি নতুন যাত্রা শুরু করতে পারবে। কিন্তু যেটা বলেছিলাম, এখন দেখি ক্ষমতায় বসার পরে তারাও রাবণে পরিণত হয়েছে। এটা কি তাদের দুর্ভাগ্য না বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য? এটা একটা বিশ্লেষণের প্রয়োজন। তবে এটা নিঃসন্দেহে আমাদের জন্য, এই জাতির জন্য এক অত্যন্ত বেদনা। আমাদের জীবন দেওয়া শেষ হয় না, আমাদের রক্ত দেওয়া শেষ হয় না। আমরা বিজয়ের পর থেকে আবার সংগ্রামের স্লোগান দিতে হয়। আমরা রক্ত দিয়ে দেশে পরিশুদ্ধ করার পরে আবার রক্ত দেওয়ার ডাক দিতে হয়। সংগ্রামী উপস্থিত, এই কথা পরিষ্কার, সকলে একই কথা বলছে, 3-4টা কথা। সহতির তো নতুন পয়েন্ট থাকে না, যোগ করে যা হয় তাই বলতে হয়।
প্রথম কথা যেটা আমরা বলেছি, সুষ্ঠু নির্বাচন হতে হবে। এটার সাথে কি কারো দ্বিমত আছে? আমরা যখন বলি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, উৎসবমুখর, জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, তখন এক পক্ষ বলে তারা নির্বাচন চায় না। তাহলে তারাই কি নির্বাচন চায়? যারা নির্বাচন সুষ্ঠু এর বিরোধী, অবাধ নির্বাচন তার বিরোধী, রাতের ইলেকশনের পক্ষে, সুতরাং তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, যারা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানে বাধা তৈরি করছে। এই খেলা আর চলবে না। 2, আমরা বলেছি রিফর্ম করতে হবে, সংস্কার করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা বলছিলেন সংস্কার, দৃশ্যমান বিচার, তারপরে নির্বাচন। আমরা তো আপনার কথাই আছি। সংস্কারের জন্য আমি কমিশন করেছেন, আমরা বসেছি বারবার, আমরা ঐক্যমত্যে পৌঁছেছি। এখন এটার বাস্তবায়ন, এটাই আপনার দায়িত্ব। আপনি বাস্তবায়ন না করে তারিখ ঘোষণা করে দিচ্ছেন, ভালো। তারিখের ব্যাপারে তো আমরা দ্বিমত পোষণ করছি না। আমি অনুরোধ করছি তারিখ আগাইয়া এটা 13 ডিসেম্বর করেন। জামাত ইসলামী চায় আগামী 13 ডিসেম্বর 2025 নির্বাচন হোক। অসুবিধা আছে? আমাদের কোনো অসুবিধা নাই। ডিসেম্বরেও নাই, জানুয়ারিতে নাই, ফেব্রুয়ারিতে নাই, এপ্রিলে দিলে কোনো অসুবিধা ছিল না। আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। আপনি বলেছেন সংস্কারের পর নির্বাচন, তাহলে এখন সংস্কার নিয়ে টাল বাহানা কেন? আমরা কি 30 দিন ছবিবাতি খেলতে গেছিলাম? এটা কি হাডুডু খেলা ছিল? খেলা ছিল? আমরা তো সিরিয়াসলি নিয়েছি। আপনি যদি খেলা মনে করে আমাদেরকে এনগেজ করেন, তাহলে আপনি ঠিক করেন নাই। আমারও ভালো শব্দ বলতে পারতাম, কিন্তু সোজা কইতেছি, মাগরিবের সময় হয়ে গেছে। যে ব্যাপারে ঐক্যমত্য হয়েছে সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে। আর যদি যারা না করে, যারা সংস্কারের বিপক্ষে, এরা নির্বাচনের বিপক্ষে। যারা সংস্কারের বিপক্ষে তারা জেনেতন নির্বাচনের পক্ষে। যারা সংস্কারের বিপক্ষে, হাসিনা রাতেই শেষ করেছিল নির্বাচন, কতগুলো এমপি 900 বানিয়েছিল। এরা কি ছিল এমপি দিবা না এমপি 900? এমপি 900 বানিয়েছিল। আপনারা ভাবছেন আপনারা ফজরের পরে 8টার আগে সেই অবস্থায় চলে যাবেন, ভোট শেষ হয়ে যাবে। এটা হবে না, এটা হবে না। কেন হবে না? জনগণ, যে জনগণ আপনাদেরকে গদিতে বসাইছে, সেই জনগণ এখনো মরে নাই, চেতনা যায় নাই। অনেকে ভাবছেন আমরা বিভক্ত হয়ে গেছি আর চেতনা নাই। আছে, যদি না থাকতো শেখ হাসিনা টুস করছে 32 নম্বর শেষ, সব আবার এক হয়ে গেছে না? এইবারও পিআর যদি না দেন, সুষ্ঠু নির্বাচন যদি না করেন, পিআর তো আপনিই বলছেন প্রস্তাবে, আপার হাউস লোক পিআর। আপার হাউস মানে কি? তাল গাছের পুরাটা উপরেরটা হচ্ছে পিআর, আপার হাউস। তো নিচেরটা যদি কিচ্ছু না হয় তো উপরে যাবেন কেমনে? কথা বোঝা গেছে? উপরেরটা ফিয়ার, নিচেরটা বিয়ার। তাহলে উপরে ফিয়ারে যাইতে হলে নিচে তো ফিয়ার হইয়া বাইরে সেই
বাইরে যাইতে হইব। তো এই কথাটা ওনারা বুঝে না। এই মুহূর্তে দরকার পিয়ারের সরকার, এটা এখন স্লোগান। আর ওনারা বলে আমরা ডেমোক্রেসি বিশ্বাস করি। ডেমোক্রেসি মানে হচ্ছে অধিকাংশ মানুষের মত। তো পিয়ারে তো 72% মত দিছে, তাহলে জনগণ পিয়ার বুঝে না? বুঝে না। না বুঝলে 72 দিছে কেমনে? না দিলে 39 দেয় নাই কেমনে? তাহলে বুঝে, তো বুঝে বুঝে তো 71 ভাগ দিছে। তো 71 ভাগ দিলে এটা মেজরিটি, এটা তো গণভোট। গণভোট হয়ে গেছে পিয়ারের ব্যাপারে। আর যদি আইনি ভিত্তিতে চান, এটা গণভোটটা হয়েছে, তবে এরকম হয়েছে যেরকম এই সরকার আপাতত সংস্কার হয়েছে বলতেছে, গণভিত্তি হয়নি। পিয়ারও হয়েছে, সংস্কারও হয়েছে, দুইটার কোনো আইনগত ভিত্তি হয়নি। এই জন্য পিয়ারকেও গণভোটে দেন, সংস্কারকেও গণভোটে দেন, নির্বাচন কয় তারিখে হবে এটাও গণভোটে দেন। সবটা মিলে একটা প্যাকেজ গণভোট করেন। জনগণ যাহা বলিবে আমরা তাহাই মানিয়া নিব। আমরা কি ডেমোক্রেসির কথা বলছি না স্বৈরতন্ত্রের কথা বলছি? ডেমোক্রেসি। আর যারা মেজরিটিকে না মেনে ক্ষমতায় যেতে চায়, এটার নাম কি? ফ্যাসিবাদ, স্বৈরাচার। আমাদের বন্ধুরা যখন বলে যে আমরা ক্ষমতায় গিয়ে এটা পূরণ করব, তখন আমি খুব ভয় পাই। কেন ভয় পাই? আপনারা যে ক্ষমতায় যাবেন, এই গ্যারান্টি পেলেন কোথায়? এই গ্যারান্টি তো হাসিনা পাইছিল। হাসিনা আগেও জানতো ভোট ছাড়া আমি এমপি, আমি সরকার, সেটা সেজন্য সে আগে বলে দিত। 41 পর্যন্ত সে প্ল্যানিং ঘোষণা করে দিছে। তাহলে আপনারা যে যাইবেন, যাইয়া করবেন, এই গ্যারান্টি কোথায় পেলেন? এখানে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়, একটি ব্ল্যাক পরিকল্পনার গন্ধ পাওয়া যায়। যেন তেনভাবে ভোট কেটে নির্বাচন হওয়ার আর একটি গন্ধ পাওয়া যায়। আপনারা যাবেন, প্রথম আমারও একটু সন্দেহ ছিল, বোধহয় যাইতেও পারে। এখন কতগুলো সার্ভে হয়েছে, সার্ভে বুঝেন, জনমত যাত্রায় একটি স্থানের নামে সার্ভে কমিটি বলেছে তারা 42, আমরা 32। 3 মাস আগে, সর্বশেষ 2 সপ্তাহ আগে ব্রাকের একটা সার্ভে হয়েছে। এটা তো তাদের গণনার লোক, খালি আমাদের 1-2 পয়েন্ট কমায়। তারা বলছে তারা 12, আমরা 10.5, 10.47। তা আগে পার্থক্য ছিল 10%, এখন পার্থক্য কত হয়েছে? 1.5%। 100 ভাগ করলে 3%। তো ব্যবধান কমতেছে না বাড়তেছে? মাত্র 1.5% পার্থক্য হয়েছে। আরো 5 মাস আছে, আরো অনেক চাঁদাবাজি আছে, আরো অনেক দখল আছে, আরো অনেক পাথর দিয়ে মানুষকে জীবিত মারি ফেলা আছে। এগুলোকে হইব না? হইতো না? সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। পার্সেন্টেজ কমবে ইনশাআল্লাহ। তার সাথে এই যে এখানে আসি বলছে সব যদি জোর হয়, তাহলে এখনো প্রায় কাঁধে কাঁধ, সমানে সমান। আর যদি একটা বাড়ে আর একটা কমে, তো পাল্লা এরকমই যাবে। হতে পারেনি। এখানে আমাদের সেক্রেটারি বলছেন, ওরা বলছেন, দেখেন তেরা দেখেন, নাম পড়তাম যে একদিক থেকে সব মেজর দল, 7টা মেজর দল আছে। এটা আমার লাস্ট কথা, নোটিশ দিতে হবে না। লাস্ট কথা হচ্ছে 7টা মেজর দল বাংলাদেশে। একটার নাম বিএনপি, একটার নাম জামাত ইসলাম, একটার নাম ইসলামী আন্দোলন, একটার নাম এনসিপি, একটার নাম আমাদের বাচ্চাবাদের ইসলামী খেলাফত মজলিস, 2-3 যেটাই আছে, নেজামে ইসলাম, তারপরে খেলাফত মজলিস, এরপরে বাংলাদেশ খেলাফত মজলিস, এরপরে খেলাফত আন্দোলন, এরপরে গণ অধিকার, এনসিপি, সবগুলা যোগ
শুধু একটা দল বাইরে আছে, সেই দল ভার্সাস আর সব প্রধান দল এক কাতারে। তাইলে তাইলে আল্লাহর রহমতে, বলেন আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ আল্লাহর দয়ায়, আল্লাহর ব্লেসিং এ এদেশের মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য 54 বছর আমরা স্বাধীনতা ভোগ করতে পারি নাই। সেই জন্য গায়েবী মদদে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছা যেভাবে বিপ্লব হয়েছে জুলাই মাসে, আগামী নির্বাচনে এরকম একটি পজিটিভ বিপ্লব হবে। এই সবাইকে ধন্যবাদ। শেষ কথা, আমরা যারা পিয়ার চাই, যারা সংস্কার চাই, যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সবাই মাঠে আবার ঐক্যবদ্ধভাবে, যৌথভাবে আমরা এই দাবি পূরণে সরকারকে বাধ্য করব। আবার একটা শেষ কথা, কিন্তু আমরা চাই না এত রক্তপাতের পরে আবার উত্তেজনা রাজপথে। আমরা শান্তি চাই, সমৃদ্ধি চাই, সমঝোতা চাই। দুটা প্রস্তাব দিয়ে শেষ করব যেটা আসছে। এক, প্রধান উপদেষ্টা মহোদয়, আপনার প্রতি সুনির্বন্ধ অনুরোধ, নির্বাচন নিয়ে আপনি দলগুলোর সাথে বসেন, আলাপ আলোচনা করেন, একটা রাস্তা বের করেন। আর বিএনপি সহ সকল দলের প্রতি অনুরোধ, মেজর দলগুলো আসেন, আমরা ইন্টার পার্টি দলে দলে ডায়লগ করি, আলাদাভাবে আমরা সকল দিল মিলে রাউন্ড টেবল করি, করে সত্যিকার অর্থে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য একটি সুন্দর রাস্তা সমঝোতায় আমরা আসি এবং উৎসব মুখর একটি নির্বাচন এই জাতিকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ।